হ্যালো, আমার নাম বিথি এবং আমি ২১ বছর বয়সী সুন্দরবনের একজন ছাত্রী ছিলাম। আমি যখনকার ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি তখন আমি কলকাতাতে আমার পড়াশোনা করার জন্য এসেছিলাম। আমি জানি ২১ বছর বয়সে কলেজে ভর্তি হওয়াটা একটু বেশিই মনে হতে পারে, আর এটি এই জন্যও হয়েছিল কারণ আমি ২ বছরের গ্যাপ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি অনেক সরকারি কলেজে এক্সাম দিয়েছি, কিন্তু একটাতেও অ্যালাউ হতে পারিনি। আর তাছাড়া আমি পড়াশোনা নিয়ে খুব বেশি আগ্রহী ছিলাম, সেই জন্য আমার বাবা মা আমাকে বিশ্বাস করেছিলেন এবং তারা আমাকে কলকাতার একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছিলেন। আমি জানি এটা তাদের জন্য অনেক ব্যয়বহুল ছিল, কিন্তু আমি এখানে এসেছিলাম নিজেকে প্রমাণ করতে এবং আমার বাবা মা আমাকে দিয়ে যা করাতে চেয়েছিলেন তা আমি করেও দিয়েছিলাম। তো আমি বেশি বিস্তারিততে যাব না যে আমি কোন কলেজে ছিলাম, কি করছিলাম, কিন্তু যখন আমি ২১ বছর বয়সে কলকাতাতে এসেছিলাম তখন সব কিছুতেই খুব বেশি ওভার এক্সাইটেড ছিলাম। আমার মতো একজন মানুষের যার ছোটবেলা থেকে এখন পর্যন্ত মাত্র ৩ জন বন্ধু ছিল, কলকাতাতে এসে এত বেশি মানুষ দেখা এটিও একটি নতুন অভিজ্ঞতা ছিল আমার জন্য। কিন্তু এখানে আসার আগেই আমার বাবা মা আমার জন্য একটি রুম বুক করে দিয়েছিলেন, যা আমি আমার একজন ক্লাসমেটের সাথে শেয়ার করার কথা ভাবছিলাম। কিন্তু শুরুর ৩-৪ মাস আমি এই রুমে একাই থাকতাম এবং আমি আপনাদের একটা কথা বলি, আমার বয়স এখন ২৬ বছর এবং আমি এই ৫ বছর যাবৎ এখনও সেই একই ফ্ল্যাটে থাকি। আমাদের এই ফ্ল্যাটে ৪টি বিল্ডিং ছিল, এ, বি, সি এবং ডি। আমি বিল্ডিং সিতে থাকতাম, ৩য় তলাতে। আমাদের ফ্লোরে মোট ৪টি পরিবার থাকতো, যাদের মধ্যে আমার প্রতিবেশীর নাম ছিল অনন্ত সরকার এবং তার জানালা আমার রুম থেকে একদম পরিষ্কার দেখা যেত। যখন আমি প্রথম এখানে এসেছিলাম তখন অনন্ত সরকারের সাথে আমার সম্পর্ক খুব বেশি বন্ধুত্বপূর্ণ ছিল। সে জানায় এখান থেকে বেশ কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হয়েছিল, সেই জন্য তার বড় ছেলে ও তার বৌমা তাদের সাথে একসাথেই থাকতেন। অনন্ত কাকার ছেলে আমাকে মাঝে মাঝে যাওয়া আসার সময় তিনি সাহায্য করতেন এবং প্রথম কিছুদিন তারা আমার জন্য খাবারও বানিয়েছিলেন, যার জন্য আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের সাথে আমার সম্পর্ক এতটাই ভালো ছিল যে আমি তাদের বাড়িতে বারবার যেতাম, কারণ নতুন সময়ে আমার এখানে কিছুই করার ছিল না আর আমি বাইরে ঘোরার জন্য খুব বেশি আগ্রহী ছিলাম না। আমি আমার নিজস্ব স্থান পছন্দ করতাম এবং যখন বাড়িতে থাকতাম তখন বাড়িতে থাকতেই পছন্দ করতাম। এই জন্য আমি সামাজিকভাবে যে যোগাযোগ সেটার জন্য হলেও অনন্ত সরকারের বাড়িতে যেতাম। সন্ধ্যায় তাদের সাথে চা পান করা, কলকাতা সম্পর্কে কথা বলা, তাদের ছোটবেলা সম্পর্কে কথা বলা, কিভাবে তারা কলকাতাকে পরিবর্তন হতে দেখেছিলেন, এইসব জিনিস বা গল্প শুনতে আমার খুবই ভালো লাগতো। কিন্তু ওদের সেই রুমে কিছু একটা ভুল ছিল। প্রতিবারই যখন আমি তাদের বাড়িতে যেতাম আমার কিছু না কিছু একটা অদ্ভুত অনুভূতি হতো। এটা কিন্তু তাদের খারাপ আচরণ বা এমন কিছু, সেটা কিন্তু না। তাদের এই রুম নিয়ে আমার মনে কিছু অদ্ভুত আবেগ কাজ করত, যা আমি আমার মন থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না। আমার এই মনে একটাই চিন্তা ছিল যে এখানে কিছু তো গন্ডগোল আছে, কিন্তু আমি এটা জানতাম না যে আমার সাথে সামনে ভবিষ্যতে কি হতে চলেছে। যেমনটা আমি বললাম, অনন্ত কাকা প্রথমে খুব বেশি বন্ধুত্বপূর্ণ বা মিশুক স্বভাবের ছিলেন। তিনি একজন বয়স্ক মানুষ যার মুখে খুব বেশি উষ্ণ হাসি থাকতো, যিনি সবসময় হাসি খুশি বা এই শহরের গল্প বলতে আগ্রহী থাকতেন। কিন্তু তিনি সব কথার মাঝে সবসময় এই কথা বলতেন যে তিনি তার গ্রামকে খুব বেশি ভালোবাসতেন। তো তার স্ত্রীর মৃত্যুর পর কেন তিনি কখনো গ্রামে ফিরে যাননি, এই প্রশ্ন আমাকে সবসময় কুরে কুরে খেত। এছাড়াও আমি যখনই তাদের বাড়িতে যেতাম সেখান থেকে কিছু না কিছু অদ্ভুত গন্ধ আসতো, যা আমি তখনও জানতাম না যে ওটা কিসের গন্ধ ছিল। আমার কলেজ শুরু হবার প্রায় 2 মাস পার হয়ে গিয়েছিল এবং এখন আমার অনন্ত কাকার বাড়িতে বা তাদের রুমে যাওয়াটা অনেকটাই কমেও গিয়েছিল, কারণ আমার যে নতুন রুমমেট ছিল সে খুব বেশি মিষ্টি। আমরা দুজনেই আলাদা আলাদা রুমে থাকতাম, কিন্তু সত্যি বলতে কি আমরা দুজনেই ওর ঘরেই থাকতাম পুরোটা সময়। সারাদিন কলেজ যাওয়া, সেখান থেকে ফিরে এসে গল্প করা, আমাদের দিন এভাবেই কেটে যেত। শুধু রাতে ঘুমানোর সময় আমি আমার ঘরে যেতাম এবং যখনই আমি আমার ঘরে যেতাম অনন্ত কাকার জানালা থেকে কিছু না কিছু অদ্ভুত গন্ধ আসতো।
আমি আমার রুমে না থাকার এটাই একটা কারণ ছিল, কারণ আমি সেই বাজে গন্ধটা একদম সহ্য করতে পারতাম না। একদিন আমার রুমমেট বাড়িতে ছিল না, আর আমি রাতে ঘুমাচ্ছিলাম। তখন রাত প্রায় 3টার সময় বাইরে থেকে খুব জোরে একটা শব্দ এলো। মনে হচ্ছিল যেন হাতুড়ি দিয়ে কেউ দেওয়ালে বাড়ি মারল, এবং তার পরপরেই আমি কোনো মহিলার চিৎকার করার আওয়াজ শুনতে পেলাম। আমি উঠলাম, এবং যখন আমি আমার জানালা দিয়ে বাইরে তাকালাম, তখনও অনন্ত কাকার জানালা খোলাই ছিল। আমি তাদের খোলা জানালা দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে সেখানে আসলে কি হচ্ছে, কিন্তু তখনই হঠাৎ অনন্ত কাকা আমাকে জানালা দিয়ে দেখতে পেলেন, এবং তিনি প্রখর দৃষ্টিতে শুধুই আমার দিকে তাকিয়ে রইলেন। তাকে এইভাবে তাকাতে দেখে আমার খুব ভয় লাগছিল, কিন্তু আমি আমার চোখ তার দিক থেকে সরাতে পারলাম না। এবং এগুলো দেখতে দেখতে তিনি তার ঘরের আলো বন্ধ করে দিলেন। আমি 100% নিশ্চিত ছিলাম যে আমি কোনো মহিলার আওয়াজ শুনেছি। তো আমার মনে হলো যে হয়তো তার বৌমার কিছু হয়েছে। এই জন্য আমি দৌড়ে অনন্ত কাকার ঘরের কাছে গেলাম, আর সাথে সাথেই তাদের রুমের বাইরে থেকে ডোরবেল বাজালাম, কিন্তু ডোরবেলের আওয়াজ আমারই কান পর্যন্ত আসেনি। সো আমি তাদের দরজায় নক করার চেষ্টা করলাম, কিন্তু তখনই আমার এই জিনিসটা উপলব্ধি হলো যে তাদের দরজা তো খোলাই আছে। আর এসবের মধ্যে সেদিন আমার এই ভয়াবহ পরিস্থিতিকে আরও খারাপ করার জন্য বাইরে মুষলধারে বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি হচ্ছে, যেন পুরো মহাবিশ্ব শুধু আমাকেই ভয় দেখানোর চেষ্টা করছিল। আমি নিজেকে সাহস জোগালাম, এবং শুধুমাত্র তাদের ছেলের বউয়ের কথা ভেবে আমি এই ঘরের ভেতরে গেলাম। আমি ভয় পেয়ে আস্তে আস্তে বললাম, কাকা, অনন্ত কাকা, আমি এইমাত্র কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলাম, আপনারা কি ঠিক আছেন? কেউ আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। দরজা যেহেতু খোলাই ছিল, সো আমি ধীরে ধীরে তাদের বেডরুমের দিকে যেতে লাগলাম, কিন্তু হঠাৎ আমি আমার পায়ে রক্তের মতো চটচটে কিছু অনুভব করতে পারছিলাম। এছাড়া আমি তখন অন্ধকারে তাদের রুমের ভিতরে কিছুই দেখতে পাচ্ছিলাম না, তাই আমি শুধুই এগিয়ে যেতে লাগলাম। হাতড়াতে হাতড়াতে অবশেষে আমি একটি দরজায় পৌঁছালাম, এবং ধীরে ধীরে ধাক্কা মেরে ভিতরে উকি দিয়ে দেখার চেষ্টা করলাম। এবং সেই ঘরের ভেতরে তখন আমি যা দেখলাম তা দেখে আমারও বিশ্বাসই হলো না যে এমন জিনিস এই পৃথিবীতে হতে পারে। সত্যি বলতে কি আমি জানি না সেই জিনিসটা আসলে কি ছিল। একটা কালো কাপড় দেখলাম যা একটি বলের আকারে মোড়ানো ছিল, তার চারপাশে অনেক মোমবাতি লাগানো ছিল, এবং অনন্ত কাকা তার সামনে হাঁটু গেড়ে বসে তার মাথা ঠুকছিলেন। আমার চোখ সেই কালো কাপড়ের বল থেকে একবার অনন্ত কাকার দিকে, এবং তারপর অনন্ত কাকা থেকে সেই কালো কাপড়ের বলের দিকে যাচ্ছিল। ঘরের ভেতরে তখন শুধু মোমবাতির ক্ষীণ আলো। সেই আলোয় চারপাশের প্রতিটি জিনিস যেন অদ্ভুতভাবে স্পষ্ট দেখা যাচ্ছিল, অথচ পুরো ঘরটা ধোঁয়ায় ঢেকে আছে, যেন কুয়াশার চাদর বিছানো। হঠাৎই দেখি তার সামনে রাখা কালো কাপড়ের গোল বলটা নিজে থেকেই নড়তে শুরু করলো। কিন্তু এখানেই শেষ নয়, তার ঠিক সামনে শোয়ানো আছে একটি মানুষের কঙ্কাল, আর সেই কঙ্কালটার ভেতর থেকে ধীরে ধীরে কালো ধোঁয়া বেরিয়ে এসে গোটা ঘরটা ভরিয়ে তুলছে। বাইরের বৃষ্টির প্রচণ্ড শব্দে আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, কিন্তু চোখের সামনে স্পষ্ট দেখলাম অনন্ত কাকা সেই কঙ্কালটির সাথে ফিসফিস করে কথা বলছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ মনে পড়ল অনন্ত কাকা আমাকে বলেছিলেন বহু বছর আগে তার স্ত্রী মারা গিয়েছিল। তাহলে কি এটা তার স্ত্রীর সেই কঙ্কাল? ঠিক সেই মুহূর্তে দেখি অনন্ত কাকা তার নিজের হাতে একটা ধারালো ছুরি তুলল। সে নিজের হাত কেটে সেই রক্ত কঙ্কালটির মুখে আর সেই কালো কাপড়ের বলের উপরে ছিটিয়ে দিল। কঙ্কালের মুখে আর ওই বলটার উপর রক্ত পড়তেই অনন্ত কাকা ভয়ঙ্করভাবে কাঁপতে লাগলো, আর কঙ্কালটার ফাঁকা চোখের গহ্বর থেকে যেন বেরিয়ে এলো গর্জনের মতো কালো ধোঁয়া। এই দৃশ্য দেখে আমি আর এক মুহূর্তেও দাঁড়াতে পারলাম না। মনে হচ্ছিল মৃত্যু যেন আমার খুব কাছেই এসে দাঁড়িয়েছে। আমি পিছন ফিরতেই দেখি হঠাৎ তার ছেলে আমার সামনে এসে গেল। আমি সত্যিই খুব ভয় পেয়ে গেছি, এবং সাথে সাথে ভয়ে আমার বুকটা আতঙ্কে কেঁপে উঠল। তখন তার ছেলে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কি করছেন? ভেতরে কে আসতে দিল আপনাকে? চলে যান এখান থেকে, চলে যান।
আমি কিছুই ভাবতে পারছিলাম না, তাই আমি শুধু সরি বললাম এবং আমি সেখান থেকে চলে যেতেই চাচ্ছিলাম। কিন্তু তখনই হঠাৎ করে আমার কানে আবার অনন্ত কাকার সেই বৌমার চিৎকারের আওয়াজ ভেসে এলো। আমার বারবার মনে হচ্ছিল যে কিছু একটা হচ্ছে সেখানে। তার জন্য আমি আমার পকেটে আমার ফোন খুঁজতে লাগলাম এবং ফোনটা বের করলাম, আর সেখানেই দাঁড়িয়ে আমি পুলিশকে ডায়াল করতে লাগলাম। তখনই আবার আমার পায়ে সেই চটচটে কিছু অনুভব হলো। আমি আমার ফোনের টর্চ খুললাম এবং ধীরে ধীরে আমার ফোনের আলো নিচের দিকে মারলাম। তখন আমি দেখলাম আঠালো বা স্যাঁতসেঁতে এবং লাল রঙের কিছু পদার্থ। আমি আজও পর্যন্ত এটা জানি না যে সেই জিনিসটা আসলে কী ছিল। আমি ওটা দেখার পর আমার রুমের দিকে দৌড়াতে লাগলাম। আমি সেখান থেকে দৌড়ালাম এবং তাদের দরজায় পৌঁছালাম। তখনই আমার কানে আরও শেষ একবার অনন্ত কাকার ছেলের বউয়ের সেই চিৎকারের আওয়াজ এলো। এগুলো বলতে এখনও আমার নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। তারপর আমি তাদের আওয়াজ শুনেও থামলাম না এবং আমি সোজা আমার ঘরে দৌড়ে চলে গেলাম। আমার ঘরে যেতেই আমি পুলিশকে কল করলাম এবং আমি তাদের সব কিছু বললাম যা সেদিন আমার সাথে ঘটেছিল। কিন্তু পুলিশ আমাকে বলল, আপনি মনে হয় কোনো স্বপ্ন দেখেছেন। তারা আমাকে অনন্ত কাকা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি তাদের কিভাবে এত সব বিস্তারিত বলবো, কারণ তখন আমি তাদেরকে এতটাও ভালোভাবে চিনতামও না। তারপর পুলিশ শুধু আমাকে এটা বলল যে আমরা কাল সকালে এসে চেক করব ম্যাডাম, প্লিজ ট্রাই টু স্লিপ, আপনি ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। আমি এতটাই নার্ভাস হয়ে গেছিলাম যে আমি সবাইকে ফোন করতে লাগলাম, কিন্তু এত রাতে কেউই আমার ফোন ধরছিল না। সো এটা আমাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। আমার চারপাশে শুধুই নীরবতা ছিল, শুধু কিছু বাতাস এবং বৃষ্টির আওয়াজ আমার কানে আসছিল। ধীরে ধীরে বৃষ্টি কমলো এবং আমি আবার আমার জানালা দিয়ে উকি দিতে লাগলাম। আমি অনন্ত কাকার ঘরের দিকে তাকাতেই দেখলাম তাদের ঘরের আলোটা জ্বলে উঠল এবং অনন্ত কাকা তার জানালার পর্দাটা সরিয়ে আমার দিকেই তাকিয়ে থাকলেন। এখান থেকে কিছুক্ষণ পর অনন্ত কাকা বললেন, মেয়ে তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আর এই কথাটাই আমাকে সত্যিই অনেক ভয় পাইয়ে দিয়েছিল। তার পরের দিন যখন আমি আবার পুলিশকে কল করলাম, তখন তারা আমাকে বলল, কাল রাতে সেখানে যা যা ঘটেছিল সেখানকার আপনি ছবি তুলে রাখুন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার অনন্ত কাকার বাড়ির ভেতরে যাওয়ার সাহস হচ্ছিল না। তাই আমি আমার কলেজ ফ্রেন্ডকে আসতে বললাম, কারণ সে থাকলে আমার একটু ভয় কম লাগবে। এবং যখন সে কলেজের পর আমার সাথে আসলো, তখন আমরা দুজনেই অনন্ত কাকার ঘরের ভেতরে গেলাম। কিন্তু সেখানে কিছুই ছিল না, না ছিল লাল চটচটে কোনো কিছু, আর না ছিল কোনো কালো কাপড়ে মোড়ানো বল। এবং সবথেকে অবাক করা বিষয় হচ্ছে, অনন্ত কাকার ছেলের বৌমাও একদম ঠিকই আছে। এগুলো দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না। তখনই আমার মনে পড়লো আমি কোনো হাতুড়ির বাড়ি দেওয়ার মতো কোনো আওয়াজ শুনেছিলাম। তাই আমি তাদের রুমের ভেতরে সবখানে খুঁজলাম, প্রতিটি বেডরুমের কোণা চেক করলাম, কিন্তু সেখানে কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ করেই অনন্ত কাকা এসে আমাকে জিজ্ঞাসা করলেন, মেয়ে তুমি তোমার তদন্ত করে নিলে? আমি জানতাম যে তিনি আমাকে উপহাস করেই বলেছিলেন এবং আমি বললাম, সরি আঙ্কেল, আমার মনে হলো যে এখানে কাল রাতে কিছু হয়েছিল। তিনি বললেন, কোনো ব্যাপার না, হয়তো কাল রাতে তুমি একটি খারাপ স্বপ্ন দেখেছিলে। এটা শোনার পর আমরা দুজনেই সেখান থেকে চলে গেলাম। আমি তখনও আমার জীবনের জন্য ভয় পাচ্ছিলাম, তাই এটাই ভাবছিলাম যে এখান থেকে চলে যাব। কিন্তু আমার কলেজের কাছে এবং সস্তা একটি রুম শুধু এটাই ছিল। এই জন্য আমি এই জায়গাটা ছেড়েও যেতে পারছিলাম না। আমি আমার বাবা মাকে কি বলতাম, কারণ তাদেরকে বললে তারা অনেক ভয় পেত, আর আমি তাদেরকে ভয় দেখাতে চাইনি। তাই আমি যেমন তেমন করে এখানে চুপচাপ থাকতে লাগলাম এবং আমি সবসময় আমার সাথে কোনো একজন মানুষ রাখতাম। ঘটনাটির 2-3 মাস পর অনন্ত কাকা এবং তার পুরো পরিবার এই জায়গাটা ছেড়ে চলে গেলেন। তারা কাউকে কিছু বলেনও নি এবং তারা শুধু এভাবেই কলকাতা ছেড়ে একেবারে চলে গেলেন। এখন আমার এখানে প্রায় 4-5 বছর হয়ে গেছে এবং আমার সাথে এরকম আর ঘটনা কোনো দিনই ঘটেনি। কিন্তু আমি এখনও সেই দিনের কথা ভাবি। সেদিন কি হয়েছিল? আমি কি সত্যিই স্বপ্ন দেখছিলাম? অথবা যদি আমি স্বপ্নও দেখতাম, তাহলে আমি রাতে পুলিশ বা আমার বন্ধুদের কিভাবে ফোন করেছিলাম? যাই হোক, আমি শুধু মাঝে মাঝে এটা চিন্তা করি যে অনন্ত কাকার বৌমা এখনও কি বেঁচে আছেন,
তারা কোথায় গেছে এবং কোথায় থাকেন তার আর কিছুই জানা নেই আমার। আজকের ভিডিওর জন্য এটুকুই। আমি আশা করি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। আর হ্যাঁ, আমাকে আপনাদের গল্প বা সত্য ঘটনা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও যদি আমাকে আপনার গল্প বা সত্য ঘটনা পাঠাতে চান তাহলে আমি নিচে ডেসক্রিপশানে একটি জিমেইল দিয়েছি, আপনি সেখানে আমাকে আপনার গল্প পাঠাতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।